আসসালামু আলাইকুম। আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আইএলটিএস রাইটিং মডিউলের টাস্ক 1-এ যে গ্রাফ, চার্ট এগুলো আসে, তো এগুলাকে কি শব্দ বা সেন্টেন্স দ্বারা আসলে ডিসক্রাইব করা যায়। তো এই ধরনের কোয়েশ্চেন আসে শুধুমাত্র একাডেমিক আইএলটিএসে। তো আম, যারা হয়তো জেনারেল আইএলটিএস দিবেন তারা চাইলে এই লেকচারটা স্কিপ করে যেতে পারেন। কিন্তু একটা জিনিস কি, আসলে এই গ্রাফ ডিসক্রাইব করাটা, গ্রাফকে কথায় প্রকাশ করার যে কাজটা, এটা যে শুধু আইএলটিএস পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু না। এটা আপনার ওয়ার্কিং লাইফেও দরকার পড়তে পারে। তো দেখে রাখতে পারেন জাস্ট জানার স্বার্থে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, 50 words expressions useful for describing graphs or charts, followed by sample sentences. আমরা কিছু ওয়ার্ড দেখব যেগুলো আসলে ওই গ্রাফকে ডিসক্রাইব করার জন্য অলমোস্ট এক্সক্লুসিভলি গ্রাফের ক্ষেত্রে ইউজ হয়, আর ওই শব্দগুলো দিয়ে কিছু সেন্টেন্স দেখব। আচ্ছা, ওয়ার্ডগুলো খেয়াল করেন। ইনক্রিজ, ডিক্রিজ, রাইজ, ফল, এগুলা হচ্ছে বেসিক, একেবারে জেনারেল, মানে সবচেয়ে সহজ ধরনের ওয়ার্ড, যেগুলা সবচেয়ে ইজিলি ব্যবহার করা যায়। আচ্ছা, এই চারটা ছিল সহজ। পরেরগুলা দেখেন। ফল, আচ্ছা ফল হয়েছে ডিপ। ডিপ মানে হচ্ছে এমনিতে লিটারেলি ডিপ মানে কোনো কিছু ডুবানো, চুবানো। ওই যে রেস্টুরেন্টে হচ্ছে ডিপ অর্ডার করার একটা অপশন থাকে, যে আপনি কোলস্ল ডিপ নিবেন নাকি মাস্টার্ড নিবেন নাকি এই যে মেয়নিজ নিবেন, ওগুলাকে ডিপ বলে, তার কারণ ওটার ভিতরে কিছু একটা চুবানো হয়। আর ডিপ গ্রাফের ক্ষেত্রে ডিপ মানে হচ্ছে কোনো কিছুর নিম্নমুখী গতি। আচ্ছা, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে ওঠা। ড্রপ, ড্রপ মানে পড়ে যাওয়া। Usually this refers to a sharp decrease, okay, a sudden কি বলবো, lowering of a figure. আচ্ছা, পিক, পিক মানে যেটা হচ্ছে যে একটা গ্রাফ উঠতে উঠতে এর সর্বোচ্চ যেটা চূড়া সেটাতে পৌঁছাইছে, এরপরে আর যায় নাই, ঠিক আছে, ইটস হাইয়েস্ট পয়েন্ট এভার, সো ওইটাকে বলতেছে পিক। আচ্ছা, প্লামেট, প্লামেট হচ্ছে ফলের সিনোনিম। এটার মানেও হচ্ছে ওই যে সাডেন ফল বা সাডেন ড্রপ, প্লামেট। আচ্ছা, সার্জ, সার্জ হচ্ছে হঠাৎ করে অনেক বেড়ে যাওয়া, যে কারণে আপনার এই যে ইলেকট্রিসিটির ভোল্টেজ কখনো অনেক বেড়ে গেলে হঠাৎ করে ওই যে দেখেন না যে লাইট বাল্ব ফেটে যায়, সো ওইটাকে কিন্তু ইলেকট্রিক্যাল সার্জ বলে। SURGE, সার্জ। আচ্ছা, ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট মানে আমরা জানি যে তারতম্য হওয়া, বাড়তে থাকা, কমতে থাকা, ইরাটিক্যালি যে চেঞ্জ আসা, এটা। ফ্লাকচুয়েট গেল। স্টেবিলাইজ, স্টেবিলাইজ তো বুঝলাম আমরা যে সমতল হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। ডিক্লাইন, ডিক্লাইন কমতে থাকা। আচ্ছা, সোয়ার, সোয়ার হচ্ছে মানে আকাশে উঠতে থাকা, কোয়াইট লিটারালি যদি বলি আকাশে ওড়া। কিন্তু গ্রাফের ক্ষেত্রে আবারও সাডেন ইনক্রিজকে হচ্ছে সোয়ার বলা হয়, বা খুব একটা হাই লেভেলে থাকা লম্বা সময় ধরে, এটাকেও হচ্ছে সোয়ার দিয়ে ডিসক্রাইব করা হয়। আচ্ছা, প্ল্যাটিউ, প্ল্যাটোর উচ্চারণ নিয়ে আমার একটু কনফিউশন আছে, আপনারা একটু কাইন্ডলি গুগল করে নেবেন। আসলে প্ল্যাটো, প্ল্যাট সম্ভবত প্ল্যাটো উচ্চারণটা। আচ্ছা, সো প্ল্যাটোর অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হলো সমতল ভূমি। আর গ্রাফকে ডিসক্রাইব করার জন্য যদি আপনি প্ল্যাটো বলেন, তাহলে এটা হচ্ছে যে একটা আহ, কোনো একটা ফিগার, এটা আহ, মানে একই লেভেলে থাকতেছে। হ্যাঁ, ওই স্টেবিলাইজের মতোই কিছুটা, একটা সমতল পর্যায়ে থাকতেছে, বাড়তেছেও না কমতেছেও না, এটাকে আমরা বলি যে এটা প্ল্যাটো কন্ডিশনে হচ্ছে আছে। আচ্ছা, রিচ এ হাই, রিচ এ হাই আবার ওই পিকের মতো, পিকের সিনোনিম হিসাবে আপনারা ইউজ করতে পারেন ওই যে প্যারাফ্রেজ করার জন্য। আচ্ছা, রিচ এ লো, রিচ এ লো তো সেলফ এক্সপ্লেনেটরি, এখানে নতুন করে বলার কিছু নেই। রিচ এ হাই যেটা, রিচ এ লো হচ্ছে তার ঠিক অপোজিটটা। নেক্সট উই হ্যাভ রিমেইন স্টেডি, রিমেইন স্টেডি ওই যে প্ল্যাটোর মতো কিছুটা, বা স্টেবিলাইজের মতো। ওই দুইটা শব্দকে প্যারাফ্রেজ করতে চাইলে আবার রিমেইন স্টেডি বলতে পারেন। তারপরে হচ্ছে লেভেল অফ, লেভেল অফও সেম অ্যাজ রিমেইন স্টেডি, যে এক লেভেলে থাকা। প্লাঞ্জ, প্লাঞ্জ হঠাৎ করে পড়ে যাওয়া, হঠাৎ করে নেমে যাওয়া, কোয়াইট লিটারালি উপর থেকে নিচে পড়ে যাওয়া, এটা হচ্ছে প্লাঞ্জ। আর গ্রাফের ক্ষেত্রে
আপনার যে ফিগারটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হঠাৎ করে নেমে যাওয়া হচ্ছে, কমে যাওয়া হচ্ছে, প্লাঞ্জ ড্রামাটিক্যালি। ড্রামাটিক্যালি আক্ষরিক অর্থ হলো নাটকীয়ভাবে, আর গ্রাফের ক্ষেত্রে সাডেন শিফট, ওকে, সাডেন চেঞ্জ, সাডেন এবং খুব ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে ড্রামাটিক্যালি। আচ্ছা, গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে, একটু একটু করে, আচ্ছা একটা স্টেডি পেস, স্লাইটলি, ও সরি, আমি সিগনিফিকেন্টলি বাদ দিয়ে গেছি। সিগনিফিকেন্টলি হচ্ছে উল্লেখজনকভাবে, স্লাইটলি আমরা বুঝি অল্প অল্প করে, একটু একটু করে, মডারেটলি, আবারও পরিমিতভাবে, হুম, শার্পলি হঠাৎ করে বা মানে অনেক বেশি একটা কিছু চেঞ্জ হওয়া, তখন আমরা শার্পলি ইউজ করি। কনস্ট্যান্টলি, একটা কনস্ট্যান্ট রেট, যে একটা গ্রাফ হয়তো উপরে উঠতেছে কিন্তু মানে ধাপে ধাপে, এবং রেট অফ চেঞ্জটা হচ্ছে কনস্ট্যান্ট। ধরেন প্রত্যেক বছর কোনো কিছু 5% করে বাড়তেছে, সো ওইটাকে আমরা কনস্ট্যান্টলি দিয়ে ডিসক্রাইব করব। র্যাপিডলি, র্যাপিডলি হচ্ছে খুব দ্রুত কিছু কোনো কিছু চেঞ্জ হওয়া। আচ্ছা, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। সো র্যাপিডলি, স্টেডিলি, স্টেডিলি হচ্ছে মানে অনেক সময় ধরে একটা জিনিস হয়ে আসা, যেটার মধ্যে বেশ কিছুদিন হয়ে গেছে কোনো রকম চেঞ্জ আসে নাই, এটা এই গতিতেই চলতেছে, এটা হচ্ছে স্টেডিলি। আচ্ছা, সাবস্ট্যান্সিয়ালি, সাবস্ট্যান্সিয়ালি উল্লেখযোগ্যভাবে, উল্লেখজনকভাবে। আচ্ছা, মার্জিনালি, মার্জিনালিটা একটু বোঝানোটা ডিফিকাল্ট। এটা হচ্ছে, আচ্ছা আমরা এটার এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে। প্রত্যেকটা শব্দের এক্সাম্পল সেন্টেন্স নিচে দেওয়া আছে। আচ্ছা, সাডেনলি, হঠাৎ করে, নিডস নো এক্সপ্লেনেশন। এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, আমরা ওই যে চক্রবৃদ্ধি সুদের কথা পড়ছি না, যে সে আপনার 100 টাকা লোন আছে, তো 5 টাকা সুদ আসছে, এরপরে আপনাকে হচ্ছে 105 টাকার উপরে সুদ দিতে হবে। সো ওইটা তখন আর 5 টাকা সুদ আসবে না, ওইটা 5 টাকা প্লাস আরও কিছু বেশি আসবে, তারপরে ওই ফিগারটার সাথেও আবার যোগ হবে, এইভাবে চক্রবৃদ্ধি হারে যেটা বাড়া, এটাকে বলে হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা যে সবসময় নেগেটিভ কিছুতেই ব্যবহার হবে এরকম না, এক্সপোনেনশিয়াল গ্রোথ ভালো কিছুতেও হইতে পারে, বাট ইউজুয়ালি যেই ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল গ্রোথটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে পপুলেশন রাইজের ক্ষেত্রে। আচ্ছা, ওভারঅল ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ড মানে সার্বিকভাবে যেই ট্রেন্ডটা আসলে পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে, আপওয়ার্ড ট্রেন্ড হচ্ছে ঊর্ধ্বগামী যেটা প্রবণতা, ডাউনওয়ার্ড ট্রেন্ড নিম্নগামী একটা ভাব, রিমেইন কনস্ট্যান্ট, আবার ওই প্ল্যাটো, তারপরে লেভেল অফ, রিমেইন স্টেডি, ওগুলার প্যারাফ্রেজ করা ভার্সন এটা রিমেইন কনস্ট্যান্ট। অসিলেট, স্যার অসিলেট শব্দটার মানে কি এটা বোঝার জন্য একটা ক্লু বলে দিচ্ছি আপনাদেরকে। অনেক টেবিল ফ্যান বা ওই যে ওয়াল মাউন্টেড ফ্যানের গায়ে দেখবেন লেখা থাকে, একটা অসিলেট করার অপশন থাকে, যে ওই যে পিছনে একটা বাটনের মতো, ওইটা দিলে ও ডানে বামে ঘুরতে থাকে, ওই ফাংশনটাকে কিন্তু বলে অসিলেটিং। তো এবং লেখাও থাকে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে। তো অসিলেট মানে হচ্ছে এই যে ফ্লাকচুয়েট পড়ে আসছেন না, ফ্লাকচুয়েট, অসিলেট প্রায় সেম জিনিস, ঠিক আছে। অসিলেট মানে হচ্ছে এদিক ওদিক করতে থাকা। আচ্ছা, ডাবল, ডাবলের কিছু বলবো না, ডাবল অবভিয়াসলি আপনারা জানেন। হাফ, হাফ বেসিক্যালি ওই হাফ কথাটার একটা মানে ভার্ব টাইপের একটা ভার্সন বলতে গেলে, যে হাফ মানে হচ্ছে হাফ করে দেয়া, হাফ করে দেয়া, বা হাফ হয়ে যাওয়া, অর্ধেক হয়ে যাওয়া। যেরকম একটা এক্সাম্পল সেন্টেন্স যদি দিই তাহলে বুঝতে সহজ হবে। দ্য নাম্বার অফ ট্যুরিস্টস কামিং টু ভিজিট কক্সবাজার হ্যাজ হাফড ইন রিসেন্ট ইয়ার্স, যে গেল কয়েক বছরে যে কক্সবাজারে যে সমস্ত ট্যুরিস্ট ভিজিট করতে আসতো এদের সংখ্যা অর্ধেকে নেমে আসছে। আচ্ছা, সো হাফ আশা করি আমরা বুঝতে পারছি। রিচ আ পিক, ওই পিকের মতোই। বটম আউট, বটম আউট হচ্ছে বেসিক্যালি তলানিতে গিয়ে থাকা, মানে একটা গ্রাফের লোয়েস্ট পয়েন্ট, ওর
পুরা যেই সময়টা চার্ট করা হয়েছে তার সর্বনিম্ন যে ভ্যালু আসছিল সেটা হচ্ছে বটম আপ বলবো আমরা। হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট এগুলো আমরা বুঝি। ড্রামাটিক চেঞ্জ, এগেইন সাডেন শিফট, গ্র্যাজুয়াল রাইজ আস্তে আস্তে বাড়া, নোটেবল ইনক্রিজ উল্লেখযোগ্য রকমের ইনক্রিজ, স্লাইট ডিপ, ডিপ আমরা জানি, স্লাইট মানেও জানি, সো স্লাইট ডিপ মানে কি এটা নতুন করে আর বলার কিছু নাই। স্টেডি গ্রোথ ইজ স্টেডি গ্রোথ। নোটিসেবল ড্রপ আবারও এগুলা ইজি। সো এটা নিয়ে আর ফার্দার ডিসকাশনে যাব না, আমরা স্যাম্পল সেন্টেন্সগুলো একটু দেখি। আচ্ছা, এবং খেয়াল করে দেখবেন যে যে নাম্বারগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলোর জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে, সেন্টেন্সগুলো কিন্তু ওগুলোর সাথে করেসপন্ড করতেছে, অর্থাৎ ওটার সাথে ম্যাচ করে হচ্ছে সেন্টেন্সগুলো দেওয়া আছে। নাম্বার 1, দ্য ইনক্রিজ ইন সেলস ওয়াজ নোটিসেবল ডিউরিং দ্য হলিডে সিজন। মানে এখানে হচ্ছে যে এই শব্দগুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি, একটা সেন্টেন্সে এই শব্দগুলো কীরকম দেখা যায় সেইটার কিছু এক্সাম্পল হচ্ছে দেওয়া আছে। হোপফুলি এগুলো আপনাদের উপকারে আসবে। আচ্ছা, ইনক্রিজ ইন সেলস ওয়াজ নোটিসেবল ডিউরিং দ্য হলিডে সিজন গেল। দ্য গ্রাফ শোজ এ ডিক্রিজ ইন পপুলেশন গ্রোথ ওভার দ্য পাস্ট ডিকেড। যে এই যে গ্রাফটা, এটা হচ্ছে পপুলেশন গ্রোথে একটা মানে নিম্নমুখী একটা ভাব দেখাচ্ছে ওভার দ্য পাস্ট ডিকেড, যে গত এক দশকে। প্রাইসেস রোজ শার্পলি ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার। আচ্ছা স্যার, কোয়ার্টার শব্দটাও কিন্তু আমাদের জানা থাকা দরকার এই গ্রাফ নিয়ে ডিল করার সময়, কারণ একটা কোয়ার্টারকে বলা হয় হচ্ছে 3 মাসের একটা সময়কালকে। আমরা জানি কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। সো গ্রাফের কনটেক্সটে বছরে তো 12টা মাস, 3 মাসের একটা সময়কালকে একটা কোয়ার্টার বলে। অর্থাৎ আপনি যদি বছরটাকে 4 ভাগে ভাগ করেন, এক একটা ভাগে কিন্তু 3 মাস করে পড়তেছে। আমরা জানি 3 4 12। সো 3 মাসের একটা টাইম পিরিয়ডকে একটা কোয়ার্টার বলে। তো এখানে বলতেছে প্রাইসেস রোজ শার্পলি ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার, যে বছরের প্রথম কোয়ার্টারে দাম খুব দ্রুত বেড়ে গিয়েছিল। আচ্ছা, নাম্বার 4, দ্য কোম্পানিজ প্রফিটস ফেল ড্রামাটিক্যালি আফটার দ্য নিউ রেগুলেশনস ওয়ার এনফোর্সড। যে নতুন আইন চালু হওয়ার পরে, নতুন আইন বলবৎ হওয়ার পরে কোম্পানির মুনাফা খুব মানে নাটকীয়ভাবে কমে গিয়েছিল, ড্রামাটিক্যালি। আচ্ছা, নাম্বার 5, দেয়ার ওয়াজ এ ডিপ ইন আনএমপ্লয়মেন্ট রেটস ডিউরিং দ্য সামার মান্থস। এটা হলো যে বেকারত্বের হার কমে এসেছিল ওই গ্রীষ্মের মাসগুলোতে, ডিপ কমে যাওয়া। নাম্বার 6, দ্য স্টক প্রাইসেস ক্লাইম্ড স্টেডিলি থ্রু আউট দ্য ইয়ার। যে স্টকের প্রাইস সারা বছর ধরে অ্যাট আ স্টেডি রেট, মানে কি বলবো, এটা গদবাঁধা গতিতে হচ্ছে বেড়ে চলেছে কনস্ট্যান্টলি। আচ্ছা, নাম্বার 7, a sudden drop in oil prices caused uncertainty in the market. So drop এর এক্সাম্পল আমরা দেখলাম যে ড্রপ কি ধরনের সেন্টেন্সে ব্যবহার হয়। নাম্বার 8, the number of visitors peaked in August, reaching its highest point. যে দর্শনার্থীদের সংখ্যা সর্বোচ্চ ছিল আগস্ট মাসে, রিচিং ইটস হাইয়েস্ট পয়েন্ট। মানে এইটাই বছরের মধ্যে এই মাসটাতেই সবচেয়ে বেশি গেস্ট আসছে। আচ্ছা, মানে একটা গ্রাফে আপনি যতগুলা দেখবেন, ভ্যালু দেখবেন, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ছিল ওইটাকে হচ্ছে পিক বলা হবে। Tourism figures plummeted during the pandemic, hitting an all-time low. যে ট্যুরিস্টদের সংখ্যা প্লামেটেড, একেবারে মানে নাই হয়ে গেছিল ডিউরিং দ্য প্যান্ডেমিক, ওই সময়, মহামারীর সময়। হিটিং অ্যান অল টাইম লো। আচ্ছা, এটাও কিন্তু আমরা শিখে রাখতে পারি, হিটিং অ্যান অল টাইম লো। এটা কিন্তু ওই যে সর্বনিম্ন স্তর একটা গ্রাফের, ওইটাকে ডিসক্রাইব করার জন্য এই এক্সপ্রেশনটা ব্যবহার করা যায়, হিটিং অ্যান অল টাইম লো। খেয়াল করে দেখেন, অল টাইম কিন্তু এই যে হাইফেন দিয়ে একটা শব্দ করে ফেলছে। আচ্ছা, নাম্বার 10, এনার্জি কনজাম্পশন সার্জড আফটার দ্য হিট ওয়েভ, কজিং আ স্ট্রেইন অন সাপ্লাই। আচ্ছা, হিট ওয়েভ যখন চলতেছিল তখন বিদ্যুতের চাহিদা মানে ভীষণভাবে বেড়ে গিয়েছিল।
after the causing a strain on supply, যেটা কি না সাপ্লাইয়ের উপর চাপ সৃষ্টি করেছিল, স্ট্রেইন মানে চাপ। Number 11, the temperature fluctuated between 15 degrees Celsius and 25 degrees Celsius throughout the day. যে সারাদিনে এই তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল। Number 12, after several fluctuations, the housing market stabilized by the end of the year. আচ্ছা স্যার, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে স্টেবিলাইজড শব্দটা আছে না, বিশেষ করে পাস্ট ফর্মে যেহেতু ব্যবহার করছে, তো এইটা টিপিক্যালি কখন আসে জানেন, মানে ফ্লাকচুয়েশন হয়ে তারপরে স্টেবল হয়েছে তখন হচ্ছে স্টেবিলাইজড কথাটা বলে। ইউজুয়ালি আই মিন এমন না যে সবসময়ই হবে, বাট শব্দটা এইরকমই, মানে ওর ব্যবহারের ধরনটাই এরকম। আচ্ছা, আফটার সেভারাল ফ্লাকচুয়েশনস দ্য হাউসিং মার্কেট স্টেবিলাইজড বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, যে অনেক ওঠানামার পরে বছরের শেষ দিকে এসে হাউসিং মার্কেট একটু হয়েছে, স্টেবল হয়েছে। Number 13, the company's revenue declined significantly after losing a major client. যে কোম্পানির যে আয় এটা বেশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে আফটার লুজিং এ মেজর ক্লায়েন্ট, বড় একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাওয়ার পরে। Number 14, in 2021 online shopping soared due to the restrictions on physical stores. আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে আমরা এখন আনকমন ওয়ার্ডগুলোতে চলে আসছি, যে ওই যে সোর বলছিলাম না যে আকাশে উঠতে থাকা, সো এখানে দেখেন কিভাবে ইউজ করছে। ইন 2021 অনলাইন শপিং সোর্ড, যে 2021 সালে অনলাইন শপিং একেবারে মানে এটা বাড়তে বাড়তে পুরো আকাশে উঠে গেছে, ডিউ টু দ্য রেস্ট্রিকশনস অন ফিজিক্যাল স্টোর্স। যেহেতু ওই যে ফিজিক্যাল স্টোর, যেখানে আপনার সশরীরে গিয়ে শপিং করতে হয়, ওইসব জায়গার উপর যেহেতু রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, তাই অনলাইন মার্কেট প্লেসগুলো তে অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছিল। আচ্ছা, নাম্বার 15, আফটার র্যাপিড গ্রোথ দ্য স্টক মার্কেট প্ল্যাটোড ইন দ্য ফাইনাল কোয়ার্টার অফ দ্য ইয়ার। আচ্ছা, আফটার র্যাপিড গ্রোথ, খুব দ্রুত বাড়তে থাকার পর দ্য স্টক মার্কেট প্ল্যাটোড, স্টক মার্কেট হচ্ছে একটা সমতল একটা স্টেজে প্রবেশ করলো ইন দ্য ফাইনাল কোয়ার্টার অফ দ্য ইয়ার, বছরের শেষ কোয়ার্টারে। সো খেয়াল করে দেখেন কোয়ার্টারের উল্লেখটা কিন্তু ঘুরে ফিরে বারবার আসতেছে। সো আপনাদের এই শব্দটা একে তো চিনতে পারতে হবে, আর দ্বিতীয়ত নিজে ব্যবহার করতে পারলে ভালো হয়। যদি 3 মাসের একটা পিরিয়ডকে করতে হয়, আপনার মেনশন করতে হয়, তাহলে দেখেন বুঝে শুনে অবশ্যই কোয়ার্টার শব্দটা ইউজ করবেন। আবার সব জায়গায় না, এটা আপনি ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার, কিন্তু আপনি ওই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলকে কোয়ার্টার বলে চালাই দিতে পারবেন না। এটা লাইক জায়গা বুঝে করতে হবে কাজটা। নেক্সট কি আছে, কোথায় গেল? স্টোর ডিউ টু রেস্ট্রিকশনস, কত নম্বর ছিলাম আমি? After rapid growth হয়ে গেছে, হ্যাঁ। Number 16, car sales reached a high of 3 million units in December. আচ্ছা, reached a high, সো ডিসেম্বরে গাড়ির সেল হচ্ছে এর সর্বোচ্চ মাত্রা, যেটা কিনা 3 মিলিয়ন ইউনিট, তো এই সংখ্যায় গিয়ে হচ্ছে পৌঁছেছিল। তো রিচড আ হাই, সর্বোচ্চ অবস্থা, ওই পিকের সিনোনিম। The graph shows that the GDP reached a low during the financial crisis. যে গ্রাফটা দেখাচ্ছে যে জিডিপি এর সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে আর্থিক যে কি বলে অর্থনৈতিক যে মন্দার সময়। Number 18, after the initial spike, the inflation rate remained steady for the rest of the year. যে আফটার দ্য ইনিশিয়াল স্পাইক, স্যার স্পাইক কিন্তু এই যে আরেকটা গ্রাফ রিলেটেড টার্ম। স্পাইক মানে হচ্ছে একটা রেট, কোনো কিছুর একটা রেট আপনি লাইন গ্রাফ দিয়ে কল্পনা করেন, যে মানে এমনিতে স্পাইক মানে কি, আক্ষরিক অর্থে স্পাইক মানে হচ্ছে কাঁটা, ঠিক আছে? তো একটা ফিগার যদি হঠাৎ করে মানে অল্প সময়ের জন্য অনেক বেশি বেড়ে গিয়ে তারপরে আবার কমে যায়, তখন লাইন গ্রাফে কিন্তু জিনিসটা দেখতে একটা কাঁটার শেপে মতো লাগে। সো এই কারণে ওই ধরনের যে ইয়েটা হয়, ওই ধরনের ইভেন্টকে হচ্ছে একটা স্পাইক বলে।
তো এখানে বলতেছে আফটার দ্য ইনিশিয়াল স্পাইক দ্য ইনফ্লেশন রেট রিমেইন স্টেডি ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার। আচ্ছা, রিমেইন স্টেডি ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার, যে বাকি বছরের জন্য এই ইনফ্লেশন রেট একই রকম থাকলো। নাম্বার 19, দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য বার্থ রেট লেভেলড অফ আফটার আ ডেকেড অফ ইনক্রিজ। এই চার্টটা দেখাচ্ছে যে বার্থ রেট সমান হয়ে গেছে আফটার আ ডেকেড অফ ইনক্রিজ, এক দশক ধরে বাড়তে থাকার পর। আচ্ছা, the number of job openings plunged in response to the recession. যে চাকরির যে বিজ্ঞপ্তি, চাকরির ভ্যাকেন্সির যে নোটিস, এগুলা হচ্ছে মানে অনেক কমে গেছে ইন রেসপন্স টু দ্য রিসেশন, অর্থনৈতিক মন্দাভাবের একটা রিয়াকশন হিসাবে, রেসপন্স হিসাবে। আচ্ছা, মানে ওইটার ফলে, মানে ডাইরেক্টলি বিকজ অফ দ্যাট। আচ্ছা, তারপরে কি বলছে, হাউজিং প্রাইসেস ইনক্রিজড ড্রামাটিক্যালি আফটার দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড সাবসিডিজ। যে আমাদের ক্লাসটা আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে না, নর্মালি আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করে ফেলি, বাট এই টপিকটা আসলে এত গুরুত্বপূর্ণ যে এটা শর্টকাটে নেওয়া সম্ভব না। এই সেন্টেন্সগুলা, এই ওয়ার্ডগুলা আসলে মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো আসলে এভাবে স্কিপ করে যাওয়া যাবে না। রাইট, কোথায় ছিলাম আমি? Housing prices increased dramatically after the government introduced subsidies. যে হাউজিং প্রাইসে মানে বাড়ি ঘরের দাম খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, নাটকীয়ভাবে বেড়ে গেছে আফটার দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস সাবসিডিজ, যে সরকার যখন সাবসিডি দেওয়া শুরু করলো, introduce করলো। Number 22, the population of the town gradually increased over the past 20 years. যে এই শহরের জনসংখ্যা গত 20 বছর ধরে গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে বেড়ে চলেছে। Number 23, internet usage significantly increased due to remote working trends. আচ্ছা স্যার, এখানে তো এগুলা সহজ ওয়ার্ড, এগুলা নিয়ে বেশি কিছু বলার নাই। The cost of living rose moderately. Oil prices dropped sharply after the supply chain disruptions, substantially. Overall trend, আচ্ছা স্যার এক কাজ করি, হ্যাঁ, এই বাকি যে সেন্টেন্সগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকুক। আমি নোটসগুলো হচ্ছে ইয়েতে দিয়ে দিচ্ছি, আমার ভিডিও ডিটেলসে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে প্লিজ কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করেন, আমি অবশ্যই চেষ্টা করব অ্যান্সার করার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন থেকে ইনশাআল্লাহ যতগুলা ভিডিও আপলোড হবে সবগুলার যে নোটসগুলো এগুলা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। আমি কোনো কিছুই হচ্ছে নিজের কাছে একেবারে ওই যে কুক্ষিগত করে রাখবো না। তো আবারও ধন্যবাদ, আপনারা কষ্ট করে এতক্ষণ শুনছেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। জি, আল্লাহ হাফিজ।